যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ। থানায় সোপর্দ। আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে টাস্ক ফোর্স গঠন। 10ম গ্রেডে আবেদনের সুযোগ চান স্নাতক প্রকৌশলীরা। 3 দাবিতে বুয়েটের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। রুয়েট ও কুয়েট শিক্ষার্থীদের রাজধানীর উদ্দেশ্যে যাত্রা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তির প্রেরণা জুগিয়েছে তার অমর সৃষ্টি। কবির সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ঠুনকো বাহানায় কেউ আগামী নির্বাচন বয়কট করলে তারা নিজেরাই মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে। তাদের অধীনে রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন হবে। এ নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। জামায়াতের সঙ্গে জোট হচ্ছে না সাফ জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনী জোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আবহ তৈরি হয়েছে ভোট যুদ্ধের। তবে কিছু রাজনীতিকের বক্তব্যে ফুটে উঠছে মতভিন্নতা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ যখন নির্বাচনমুখী তখন ভোটের মাঠে যারা ভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করবে তারাই ছিটকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, ভোটে অংশ নেয়া বা না নেয়া প্রত্যেকের স্বাধীনতা, তবে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। রাজনীতি, নির্বাচন ও জুলাই সনদ সহ নানা বিষয়ে গুলশানে নিজ বাসায় গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, জামাতের সাথে গাঁটছড়া বাঁধার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জোটে আসতে পারেন। তবে নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব সেটা সবকিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারেই আস্থা রাখতে চায় তার দল, এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। এই সরকার বৈধভাবেই চলছে, সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন ঘোষণা প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয়ে অযৌক্তিক মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন মনে করেন, সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আশা করি সেখানে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে এনসিপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই, তবে নির্বাচন আগে সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের সফরে গেলেন এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসির আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির 8 সদস্যের একটি প্রতিনিধি দল 5 দিনের জন্য সফরে চীনে যাচ্ছে। আমরা মনে করছি যে এই সফরের মধ্য দিয়ে
চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গুম হওয়া ব্যক্তি ও আয়নাঘরে নির্যাতন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন এনসিপির নেতারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির, তবে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার বাস্তবায়ন ও বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় দলটি। একই অনুষ্ঠানে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, অতীতে গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটল ধরেছে, সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। নির্বাচন যদি হয়, সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে, সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। সব রাজনৈতিক দল, সব পক্ষ, সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না। ওই বাংলাদেশে আমরা ফেরত যাব না। বর্তমান রাজনৈতিক মতানৈক্যের সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে বলেও ওই সময় মন্তব্য করেন এনসিপির শীর্ষ নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে সঠিক পরিকল্পনা ও কর্মতৎপরতার অভাব দেখছেন শিক্ষার্থীরা। গত ৩৫ বছরে রাকসু ফান্ডে জমা টাকার হিসাব, ফান্ড থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া লোন ফেরত ও অনিয়মের তদন্ত চান তারা। এছাড়াও রাকসু নির্বাচনে প্রায় কোটি টাকার ব্যয় প্রার্থীদের ডোপ টেস্ট করা ও কিভাবে করবে তা নিশ্চিত না হওয়ায় রয়েছে উদ্বেগ। রাকসু ভবনে থাকা সংগঠনগুলোর পুনর্বাসন নিয়েও ক্ষুব্ধ সংগঠনগুলো। প্রশাসন জানিয়েছে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ৩৫ বছর নির্বাচন না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে হল সংসদ বাবদ ৩০ টাকা এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ বাবদ ১৫ টাকা করে ফি নেওয়া হয়েছে। বর্তমানে ছাত্র সংসদ ফান্ডের ১,৮২,০০,০০০ টাকা ব্যাংকে জমা আছে। ২০১২-১৩ সেশনে ৪৯ লাখ এবং ২০২১ সালে ১২ লাখ টাকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার সহ নামে বেনামে বিভিন্নভাবে, রাকসু ছিল না কিন্তু রাকসু ট্রেজারার ছিল, বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করা হয়েছে। আসন্ন রাকসু নির্বাচনের ব্যয় সংক্রান্ত কোনো বাজেট পাশ করেনি নির্বাচন কমিশন। তাদের ধারণা ৩০ লাখ টাকার ব্যালট সহ মোট ব্যয় হবে ৮৫ লাখ টাকা। তবে নির্বাচন আয়োজনের এ ব্যয় রাকসু ফান্ড না বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে হয়নি সে সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমাদের এফডিআর ভাঙার আমাদের চিন্তা নাই। আমরা প্রশাসনের সাথে আমরা নেগোসিয়েশনে আছি, যদি করা সম্ভব হয় তাহলে আমরা সেখানেই যাব। রাকসু নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। টেস্টের ব্যয় কমিশন না প্রার্থী কে করবে সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। ডোপ টেস্টের জন্য যে ফিটা নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা, এটা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে বহন করা সম্ভব না। তো আমরা চাই যে ডোপ টেস্টটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আন্ডারে হোক। রাকসুর যে অথরিটির নির্বাচন কমিশনের অর্থায়নে হবে, ছাত্ররা তো এখানে পয়সা দেবে না। রাকসু ভবনে ১২টি সংগঠন কার্যক্রম পরিচালনা করে। তাদের পুনর্বাসন সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। রাকসু নির্বাচন হলে পরে এই রাকসু ভবনে যেসব সংগঠনগুলো কাজ করছিলাম তারা কোথায় যাব, এই বিষয়ে আমরা এখনো দুয়াশার মধ্যে আছি। আমাদের একটা পুনর্বাসন করে আমাদের সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করে দিতে হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্বাচন কমিশনের সঙ্গে শিগগিরই সব বিষয়ে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যেটা সঙ্গত মনে করবে, আমার তাদের উপরে আস্থা আছে, তারা সেরকম একটা ব্যবস্থাই নেবে। ২৪ আগস্ট শুরু হয়ে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার কথা ছিল ২৬ আগস্ট। পরে সে সময়সীমা বাড়ানো হয় ৩১ আগস্ট পর্যন্ত। এ নির্বাচনে ১৭টি হলের মোট ভোটার প্রায় ২৫,০০০। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জালাল আহমেদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। বুধবার রাত ১:১টার দিকে মহসিন হলের ৪৬২ নম্বর রুমে হামলার শিকার হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হক। কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তারই রুমমেট ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের রোষানল এড়াতে নিজ কক্ষে আটক ছিলেন জালাল আহমেদ। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রড লাইট ছিল আর কি, ওইটাতে হচ্ছে খুব জোরে আঘাত করা হয়, যার কারণে এই জায়গাটা পুরোটা হচ্ছে ফেড়ে যায় ওনার। তো ওইখান থেকে ব্লিডিং তখন হচ্ছিল, বাইরে হচ্ছে উঠায়া তখন হচ্ছে দুইজন ভাই বাইকে করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সে হচ্ছে দীর্ঘদিন যাবৎ হলে অবস্থান করছে এবং তার লাইফটা মূলত আসলে ভারসাম্যহীন একটা মানুষ সে। তো যে কারণে সবাই তাকে আসলে সাইকো মানুষ হিসেবেই চেনে আর কি। জালাল জালালকে যাতে দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে যেন বহিষ্কার করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। হলের প্রভোস্ট, দুইজন হাউস টিচার এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। এদিকে গতকাল ডাকসু নির্বাচন কেন্দ্র করে আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স গঠন করেছে চিফ রিটার্নিং অফিসের কার্যালয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আলাদা দাবি দেওয়া ঘিরে স্নাতক প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে তৈরি হয়েছে পাল্টাপাল্টি অবস্থান। গাজীপুর ও রাজধানী শাহবাগে অবরোধ কর্মসূচিতে অচল হয়ে পড়ে সড়ক, বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরে কর্মসূচি তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আলাদা আলাদা দাবি নিয়ে প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ। মঙ্গলবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিজেদের 7 দফা দাবি নিয়ে গাজীপুর চৌরাস্তা অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সড়ক। তাদের দাবি, বুয়েট, রুয়েট ও চুয়েটের থেকে পাশ করা প্রকৌশলীরা এই পদে পরীক্ষা দিতে আগ্রহী হওয়ায় হুমকিতে রয়েছেন তারা। যদিও 2 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার হলে স্বাভাবিক হয় যান চলাচল। অপমাননা, অসম্মানজনকভাবে, ন্যাক্কারজনকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্থা করছে, ছোট করছে, তার প্রতিবাদ বিক্ষোভ মিছিল। নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়াররা মব সৃষ্টি করে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এদিকে 3 দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্নাতক না হয়ে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করার এবং 9ম ও 10ম গ্রেডের কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করার দাবি তোলেন তারা। মঙ্গলবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এ সময় তারা বলেন, এই আন্দোলন প্রকৌশল খাতের উন্নয়নের জন্য। এ সময় নিজেদের দাবির জায়গা পরিষ্কার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গ্রেড ছিল 11তম গ্রেড পর্যন্ত, সেটা জোর করে সেটা 10ম গ্রেড নিয়ে এখন হচ্ছে কি 10ম গ্রেড থেকে আবার তারা প্রমোশন না হচ্ছে 33% নিয়ে গেছে। নিয়োগের ব্যবস্থা আটকায় দিচ্ছে এবং সেটার মাধ্যমে তারা যে শূন্য আসন যে খালি হচ্ছে তারা সুন্দর মতো প্রমোশন নিয়ে নিচ্ছে। নার্সিং যারা করে তারা কি মাত্র 4 বছর প্র্যাকটিস করে আপনি ওই তারা কি ডক্টরের মর্যাদা কখনো পেতে পারে? সেম জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে। এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রকৌশল খাতের সকল দুর্নীতি এবং অনিয়মে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। পরে বুধবার সারা দেশ থেকে ঢাকামুখী লং মার্চ ঘোষণা করেন তারা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। বুয়েটের 17 ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে নেসকোতে ডিপ্লোমা প্রকৌশলীরা হত্যার হুমকি দিয়েছেন। এমন অভিযোগকে কেন্দ্র করেই এই কর্মসূচির শুরু। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুরে বুয়েট প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং 3 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী ও খুলনা ছেড়েছেন রুয়েট এবং কুয়েটের শিক্ষার্থীরা। সকাল 7টায় রাজশাহী রেল স্টেশন থেকে বনলতা এক্সপ্রেসে করে রওনা দেন প্রায় শতাধিক শিক্ষার্থী। এর আগে ভোর 4টার দিকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার ঢাকা থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রওনা হয়েছেন। ভোরে 3টি বাসে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেন। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথেই থাকবে বলে জানান শিক্ষার্থীরা। সময় সংবাদে আরও থাকছে।
নাফ নদীর জলসীমায় বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। 22 দিনে ধরে নিয়ে গেছে 51 জেলেকে। উপকূল জুড়ে বিরাজ করছে চরম উৎকণ্ঠা, নিরাপত্তা জোরদারের দাবি। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। বাংলা 1383 সালের এই দিনে চিরবিদায় নেন দ্রোহ, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল। প্রয়াণ দিবসে ফুল আর শ্রদ্ধায় জাতীয় কবিকে স্মরণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় মূল মন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে 15 বছরের ভোটাধিকার বঞ্চিত হওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্র এবং স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের পক্ষে, জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছেন তারাই হচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের সার্থক উত্তরসূরি। চূড়ান্ত লক্ষ্যের জন্য আন্দোলন, গণতন্ত্র এখনো সেটি প্রতিষ্ঠা পায়নি, তবে আমাদের বিশ্বাস অতি তাড়াতাড়ি রমজানের পূর্বেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এই দেশের ভোটাররা দীর্ঘ 15.5 বছর 16 বছর যে ভোট দিতে পারেনি সেই ভোট তারা দিতে পারবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির সমাধিস্থলে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পনেল, অসীম সৃষ্টির পিপাসা বুকে নিয়ে বহুদার ঘুরে ফিরেছেন শূন্য হাতে। বঞ্চিত হয়েছেন বারবার, তবু অবিরাম সুর তুলেছেন প্রণয়ে, কাব্যে আর দ্রোহে। প্রেম ও দ্রোহের এই কবি বাঙালির কাজী নজরুল ইসলামের 49তম প্রয়াণ দিবস আজ। তাই তো সকাল থেকেই, ভোরের আলো ফোটার একেবারে শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একে একে তাকে ফুল দিয়ে তাকে স্মরণ করা হয়। যদিও এই মুহূর্তে সমাধি প্রাঙ্গণে খুব একটা বেশি ভিড় নেই, কিন্তু সকালে একেবারে যখন ভোর হয় তখন চিত্রটা একেবারে ভিন্ন ছিল। আমি যদি বলি, একেবারে শুরুতে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে লতিফুল ইসলাম শিবলি তিনি প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয়। এরপরে আসে বিএনপির পক্ষ থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে ফুল দিয়ে শ্রদ্ধা করেন। তিনি বলেন যে বাঙালির জাতির শুরু থেকে একেবারে আজ 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম করেছেন, এই সব কিছুতেই নজরুল ছিলেন অনুপ্রেরণা। একই সঙ্গে তিনি নির্বাচন নিয়েও তিনি আশা ব্যক্ত করেন যে আগামী রমজানের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে নজরুলের পরিবারের পক্ষ থেকে নজরুলের নাতনি খিলখিল কাজী তিনি শ্রদ্ধা জানাতে আসেন এবং বরাবরের মতো তিনি প্রতিবারই কিছু না কিছু আশা ব্যক্ত করেন, কিন্তু সেই প্রত্যাশাগুলো এখনও পূরণ হয়নি বলে তিনি হতাশা ব্যক্ত করেন। যেমন তিনি বলছিলেন, নজরুলের যেই কবিতাগুলো, নজরুলের যে লেখা রচনাগুলো, সেগুলো এখন পর্যন্ত বিশ্ববাসীর দরবারে পৌঁছে দেওয়ার জন্য সেগুলো দ্রুত অনুবাদ করা প্রয়োজন। তবে এই ছিল এখানকার শ্রদ্ধা জানানো হচ্ছে। পাশাপাশি পাশে প্যান্ডেল করে নজরুলের গান, কবিতা এবং ছড়া সেগুলো আবৃত্তি করা হচ্ছে এবং নজরুল লেখা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে নজরুল সমাধিস্থল থেকে সবশেষ খবর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। EDF Aluminium, redefine possibilities. বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমায় বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। গত 4 দিনে নাফ নদীর জলসীমা থেকে 6টি ট্রলার সহ 44 জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে টেকনাফে উপকূল জুড়ে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। জেলেদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ ও নাইখংদিয়া এলাকা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ট্রলার মালিক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর জলসীমা শাহপুরী দ্বীপের নাইখংদিয়া জলসীমা অংশে একের পর এক ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ থেকে ট্রলার নিয়ে সাগরে যাওয়া কিংবা মাছ শিকার করে ট্রলার নিয়ে ফেরার সময় অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে তারা।
এ নিয়ে গেল 22 দিনে মিয়ানমারের আরকান আর্মি ধরে নিয়ে গেছে 51 জন জেলেকে, যাদের কোনো খবর পাচ্ছে না জেলে পরিবারগুলো। তাদের ফিরিয়ে না দেওয়ায় টেকনাফ উপকূল জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। যখন আমরা ট্রলার নিয়ে নাব নদীতে বড়শি মারতে আর জাল বসাতে যাই, আরকান আর্মিরা আসা স্পিডবোট নিয়ে আসা, এরা আমাদেরকে ধরে নিয়ে যায়। ভাত পানিলে বেশি কষ্ট পায় আর তো বুঝিয়ে বেশি আদের আর তো অনেক কিছু না, ধন সম্পত্তি নাই, অন্য পেশা নাই, তাহলে আর নিজে কুলি কাম করি নেবারির, কোনো লেবারি কাম করি নেবারির, তাহলে আর কি করি এটা চলিও। ট্রলার মালিক সমিতির দাবি, সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে আরকান আর্মি। এতে মাছ ধরা হয়ে উঠেছে কঠিন। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে শাহপরী দ্বীপের পূর্ব দক্ষিণে নাপ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়ায় বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর দাবি তাদের। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন, ওনারা যদি আমাদের চলাচলের রাস্তাটা একটু নিরাপত্তা দেয় আমাদেরকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে সাগরে যেয়ে আমরা কি জাল মেরে সাগরে সাগর থেকে আমরা নিশ্চিতভাবে কুলের মধ্যে ফিরতে পারবো। 7 দিনের মধ্যে 46 জন জেলে বুসসহ ধরে নিয়ে গিয়ে এই ব্যাপারে আইন সরকারের সহযোগিতা কামনা করি। তবে বিজিবি বলছে, সীমান্ত এলাকা সংবেদনশীল হওয়ায় জেলেদের আরও বেশি সতর্ক হতে হবে। যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে, সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। 2024 সালের ডিসেম্বর থেকে চলতি আগস্ট পর্যন্ত নাপ নদী ও বঙ্গোপসাগর থেকে 250 জন জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি। বিজিবির তৎপরতায় 189 জন জেলে এবং 27টি ট্রলার ও নৌকা ফিরিয়ে আনা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পিকে হালদারের 4 প্রতিষ্ঠান সহ ভেঙে পড়া নন ব্যাংকিং প্রতিষ্ঠান বা ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানের আমানতকারীরা এখনও ফেরত পাচ্ছেন না তাদের সঞ্চিত অর্থ। এমন অবস্থায় ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান সংস্কারে 8,000 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতের স্বার্থে কাঠামোগত সংস্কারের পাশাপাশি আমানতকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা থাকতে হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। আমাদের সমিতিতে 500 জন মেম্বার, মোর দেন 500। ওনাদের সংগ্রহ করা টাকা আমরা নিয়ে এখানে রাখলাম, ওনাদেরকে আমরা ফেরত দিতে পারছি না। 6-7 বছর হয়ে গেছে, ইনস্টিটিউশন বন্ধ আছে, কোনো টাকা দিচ্ছে না। শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের অর্থ লোপাট লুটে নিয়েছে পুরো সমিতির 500 মানুষের ভাগ্য। অনেক আছে যারা খুব খারাপ পজিশনে মারা গেছে, অনেক আছে যারা হয়তো রেখেছিল তাদের মেয়েদের বিয়ের জন্য হচ্ছে না। 2014 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার নামে বেনামে কিনে আস্থাভাজনদের বসিয়ে নিয়ন্ত্রণে নেয় পিকে হালদার অর্থাৎ প্রশান্ত কুমার হালদার। সেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ নন ব্যাংকিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই 4টি প্রতিষ্ঠান সহ 9টি নন ব্যাংকিং প্রতিষ্ঠান নিয়ে এখন বিপাকে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতে পিকে হালদারের ঘটনায় সে সময় আটক করা হয় পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, রিলায়েন্স ফাইন্যান্স সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতাপশালী নিয়ন্ত্রকদের। তবে 5 বছরেও এসব প্রতিষ্ঠানের অবস্থা ফেরেনি, বরং লুটপাটে ব্যাংক বহির্ভূত খাতের 6টিতে 95% বেশি খেলাপি। ফলে একদিকে নতুন আমানত যোগ হচ্ছে না, অন্যদিকে নিজেদের অর্থ ফেরত পাচ্ছেন না অনেক আমানতকারী। ফাইন্যান্সিয়াল সেক্টর টিকে থাকার স্বার্থে বন্ধ করব, অ্যাকশন নেব, যারা ফ্রড করেছে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করব, এগুলো তো রিফর্মসের প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। বাট অ্যাট দ্য সেম টাইম এই কনফিডেন্সটা কিন্তু আমাদের আমানতকারীদের মধ্যে দিতে হবে যে আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 22টিকে পুনর্গঠন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। ফলে লিজিং কোম্পানিগুলোর ভাগ্য ফেরাতে 7 থেকে 8,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা চলছে খাত সংস্কারে। কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ব্যাংকের মতো অত বিশাল ফিগার হবে না, কিন্তু এই ফিগারও কয়েক হাজার কোটি টাকা হবে। আমার মনে হয় 7-8 কোটি টাকার প্রয়োজন হতে পারে। তবে আইডিএলসি, ইউনাইটেড, লঙ্কা বাংলা, এলায়েন্স, ডিবিএইচ, আইপিডিসি ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের খেলাপির হার 10% কম, যা দাঁড়িয়ে আছে গুড গভর্নেন্স বা প্রতিষ্ঠানগুলোর সুশাসন চর্চার উপর ভিত্তি করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক জটিলতার কবলে পড়া চীনের $3 বিলিয়ন বেশি গার্মেন্টস অর্ডার বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি হলেও নানামুখী জটিলতায় তা হারানোর শঙ্কা সৃষ্টি হয়েছে।
অত্যাধুনিক যন্ত্রপাতির সংকট যেমন রয়েছে, তেমনই রয়েছে কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাক রফতানিতে আমলাতান্ত্রিক জটিলতা। সমস্যা সমাধানে ফ্রি অফ কস্ট FOCর ক্ষেত্রে নীতি পরিবর্তনের আহ্বান BGME-এর। শাখাওয়াত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে একক দেশ হিসেবে চীনের সরাসরি অংশগ্রহণ একেবারে নগণ্য। 2024-25 অর্থ বছরে অপ্রচলিত বাজার চীনে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র 225.74 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের অর্থ বছরে ছিল 217.21 মিলিয়ন মার্কিন ডলার। এখানে চাইনিজের মধ্যে কতগুলো মিল আছে, বড় বড় ইম্পোর্টার আছে, যারা রিটেলার থেকে ব্যবসা নিয়ে তারা আবার ব্যবসাটা প্লেস করে, ওই ব্যবসাটা অনেকগুলো বাংলাদেশে আসবে, কিন্তু ওরা ব্যবসাটা করে FOC, ফ্রি অফ কস্ট। তার মানে ও কাপড় দিয়ে দিবে, অ্যাক্সেসরিজ দিবে, আপনি শুধু সেলাই করবেন। এটা আমার জন্য অথবা যারা লার্জ ডাইরেক্টলি রিটেলের সাথে কাজ করে ওদের জন্য প্রযোজ্য না হলেও কিন্তু মিডল অথবা মিড সাইজের যে ফ্যাক্টরিগুলো আছে ওদের জন্য খুবই প্রযোজ্য। 39 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের বিপরীতে চীন থেকে আসা গার্মেন্টসের অর্ডারের পরিমাণ তুলনামূলক কম হলো। পরোক্ষভাবে বাংলাদেশি গার্মেন্টস শিল্পে চীনের রয়েছে প্রভাব। বিশেষ করে FOCর আওতায় কাঁচামাল পাঠিয়ে বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানির সুযোগ খুঁজছে চীন। অনেক অর্ডার কিন্তু চায়না থেকে বাংলাদেশে আসতেছে এবং এই মার্কেটটা কিন্তু আমাদেরকে ধরে নেওয়ার সুবর্ণ সুযোগ আছে। এই ক্ষেত্রে NBRকে এগিয়ে আসতে হবে, কারণ চায়নার সাথে আমরা যদি কম্পিটিশন করতে চাই আমাদের নিজেদেরকে অনেক ডেভেলপ হতে হবে এবং এটা হচ্ছে একটা ভালো সময়। এই যে আমেরিকার সাথে চায়নার যে যুদ্ধটা চলছে, এই ট্যারিফ নিয়ে, এইসব নিয়ে, আমাদেরই এখন টাইম নিজেদেরকে ডেভেলপ করে অর্ডারগুলো গ্যাদার করা। কিন্তু আমদানি ও রপ্তানি নীতির নানা জটিলতায় তা সম্ভব হয়ে উঠছে না বলে দাবি BGME-এর। এক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে বাংলাদেশে। বিশেষ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করা গেলে স্যুট জ্যাকেটের মতো উচ্চ মূল্যের পোশাক তৈরির অর্ডার পাবে এখানকার গার্মেন্টস ব্যবসায়ীরা। চায়নার ওই অর্ডারগুলিকে আমাদের দেশে আনতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই প্রযুক্তি আহরণ করতে হবে। এই প্রযুক্তি আহরণ কিন্তু ব্যয় সাপেক্ষ, প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন। এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে মানে স্বল্প সুদে যদি লোনের ব্যবস্থা করে অথবা বিভিন্ন ব্যবস্থা করে দিতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক হার এখন 125 থেকে 145%। এই নিয়ে দুদেশের শুরু হওয়া টানাপোড়েন স্বাভাবিক পর্যায়ে আসেনি। এই অবস্থায় বিরাজমান সংকটগুলো কাটাতে পারলে আশার আলো হবে বাংলাদেশের। এটার যে ইয়ার্নগুলো যে ডাইং করতে হয়, ডাইংয়ের ফ্যাসিলিটি পর্যন্ত বাংলাদেশের নাই, যার দরুন এই ব্যবসাটা আমরা বিগত 5 বছর থেকে কাস্টমার আমাদেরকে বলার পরও কিন্তু আমরা টেকনোলজির অভাবে এইটা বাংলাদেশে রিলোকেট করতে পারিনি। এখন একটা অপশন আছে, চায়না ইজ দ্য বেস্ট প্লেয়ার। চায়না যেহেতু ব্যবসাটা রিলোকেট করছে ট্যারিফগত কারণে, অন্য দেশে নিচ্ছে, আমরাও সেটা নিতে চাচ্ছি, আমাদের কাছে অফার আছে। বিশ্বের তৈরি পোশাক রপ্তানির শীর্ষস্থানে রয়েছে চীন। দ্বিতীয় স্থান দখলে প্রায় জোর লড়াই চালিয়ে আসছে বাংলাদেশ ও ভিয়েতনাম। কাটিং, সুইং, ফিনিশিং এবং সর্বশেষ প্যাকেজিংয়ের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির। আর তাতে খরচ যেমন কমবে, ঠিক তেমনি পোশাকও হবে আন্তর্জাতিক মানের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা 50% শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকে। তবে শুল্কের প্রভাবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রফতানি বাণিজ্য। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তৈরি পোশাক, হীরা, গহনা ও চিংড়ি, এই 3 প্রধান রফতানি খাতে। বাতিল হচ্ছে একের পর এক অর্ডার। ঝুঁকিতে পড়েছে লাখো মানুষের কর্মসংস্থান। গেল 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য প্রবেশে মোট শুল্ক দাঁড়ায় 50%, যা কার্যকর হচ্ছে বুধবার থেকে। বিবিসি বলছে, নতুন শুল্ক হার কার্যকর হওয়ায় ভারত থেকে আমদানি করা শার্ট $10 পরিবর্তে $16 বিক্রি করতে হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে। এ অবস্থায় ভারতীয় প্রতিষ্ঠানের অর্ডার বাতিল করে চীন, বাংলাদেশ, ভিয়েতনাম থেকে পোশাক নিচ্ছে মার্কিন ব্র্যান্ডগুলো। অর্ডার না থাকায় কাজ হারাচ্ছেন বহু শ্রমিক। বিশ্বে উত্তোলিত প্রতি 15টি প্রাকৃতিক হীরার মধ্যে 14টিরই কাটা ও পলিশের কাজ হয় গুজরাট রাজ্যের সুরাট শহরে। বছরে $28.5 বিলিয়ন হীরা গহনা রফতানি করে ভারত, যার 1/3 যায় যুক্তরাষ্ট্রে। তবে সেই বাণিজ্য এখন 2 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কারখানাগুলোতে নেই আগের মতো কর্মমুখর পরিবেশ।
চাপে পড়েছে ভারতের চামড়ার জুতা শিল্প। দেশটির আগ্রা শহরে হাজার হাজার মানুষ জুতা তৈরিতে কাজ করেন, সেখানেও বাড়ছে উদ্বেগ। হুমকির মুখে চিংড়ি রফতানিও। দাম পড়ে যাওয়ায় উৎপাদন কমিয়েছে হ্যাচারিগুলো। নেতিবাচক প্রভাব পড়ছে প্রায় ৩০ লাখ মানুষের জীবন জীবিকায়। এদিকে ট্রাম্পের এই শুল্ক আরোপকে ভারতের অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। আবহাওয়া অনুকূলে নাটোরে পাটের বাম্পার উৎপাদন হয়েছে। বেসরকারি পাট কলে চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা, এতে খুশি তারা। বিদেশে রফতানির উদ্যোগ নেওয়া হলে পাটের সুদিন ফিরবে বলে জানায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষি বিভাগ। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বিভিন্ন খাল ও জলাশয়ে কাটা পাট জাগ দিচ্ছেন কৃষক, কেউ বা পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এবার নাটোরে পাটের ভালো উৎপাদন হয়েছে। কৃষকদের দাবি, গত বছর বিঘা প্রতি সর্বোচ্চ ৮ মণ উৎপাদন হলেও এবার হয়েছে ১০ থেকে ১২ মণ। বেসরকারি পাটকলগুলোতে চাহিদা বাড়ায় টানা ৭ বছর পর এবার পাটের উচ্চ মূল্য পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন, চাষ থেকে বাজারজাত পর্যন্ত প্রতি বিঘায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। হাটগুলোতে প্রতিমণ পাট ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে, ফলে বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ হাজার টাকা পাচ্ছেন। এছাড়া প্রতি বিঘায় উৎপাদিত পাট খড়ি বিক্রি করে আয় হচ্ছে ১০ থেকে ১২,০০০ টাকা। খরচ বেশি হলেও আপনার পাটের ফলন মোটামুটি ভালোই। ৮০০-৯০০ হাজার টাকার মতো দাম বেশি। দাম উপরে ৪,০৪২। এরকম দাম যদি থাকে তাহলে আমরা পাট করব। পাটকে সোনালী আঁশে রূপান্তর করতে রফতানির উদ্যোগ নেয়ার দাবি ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তার। চাহিদা বাড়ছে, এজন্য বেশি দামে ক্রয় হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে। যদি আমরা বেনাপোল পাটটা সরাসরি পাঠাতে পারি তাহলে এখানে ব্যবসায়ীরা লাভবান হবে, প্লাস গৃহস্থ লাভবান হবে। সোনালী আঁশের যে দিন আমরা পাটকে স্বর্ণসূত্র বলতাম, সেটি কিন্তু হয়তো আস্তে আস্তে ফেরত আসতে পারে যদি এই পাটটাকে রপ্তানি করা যায়। গত মৌসুমে জেলায় ২৮,৮৯২ হেক্টর জমিতে ৭০,২৯৩ মেট্রিক টন পাটের উৎপাদন হয়। চলতি বছর যা বেড়ে দাঁড়ায় ৩০,৬৩০ হেক্টরে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ৭৪,৭১২ মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসগুলো। জমি খারিজ, খাজনা প্রদান, নামজারি রেকর্ড সংশোধন সহ সব ক্ষেত্রেই টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। জমির পরিমাণ দেখে চুক্তি করা হচ্ছে টাকা, অফিসেই লেনদেন হচ্ছে অবৈধ অর্থ। ভুক্তভোগীদের অভিযোগ, অফিসের নিয়োগ করা দালাল ছাড়া কোনো কাজ নিয়ে গেলেই অসঙ্গতির যেন শেষ নেই, আবার সেই কাজই হচ্ছে টাকা দিলেই। তবে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। লেনদেন কালকে আসেন, আমি বলবো নি। এই দিক দিয়ে ভালো দালালের কাছে আমরা চাইছেন, দালালের টাকা আপনারা কম চাইছেন। বারবার ভূমি অফিসে ধর্ণা দিয়েও কাজ হচ্ছিল না। সবশেষ জমি খারিজের জন্য এভাবে অর্থের চুক্তি শেষে নগদ টাকা হাতে গুনে নেন নওগাঁর মান্দা উপজেলার মৈনম গণেশপুর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী রিনা পারভিন। নওগাঁর ১১টি উপজেলার তৃণমূল ভূমি অফিসগুলোতে চলছে অনিয়মের রাজত্ব। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি খারিজ, মালিকানা সংশোধন সহ বিভিন্ন সেবার জন্য এসব অফিসে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, অফিস কর্মকর্তাদের নিয়োজিত দালালের বাইরে খাজনা খারিজের কাগজ জমা দিলেই দিনের পর দিন হয়রানি সহ অনেক সমস্যায় পড়তে হয়। আবার সেই কাজই হচ্ছে নির্ধারিত টাকা হাতে পেলেই। আমি 10টা দলিল নিয়ে আসছি, আমার থেকে 10টা দলিলে ২০,০০০ টাকা তারা চায়। ওই দালালের ধরলে সে কাজ হবে, তাছাড়া হয় না কাজ। একটা ৯,০০০, একটা ৬,০০০, ১৪,০০০ কিছু দিলে বা কমে দিবে। তার লাগবে ১০০ টাকা করছে, ৩,০০০ ৪,০০০ টাকা নিয়ে আসো। ৫ বিঘা মাটিতে আমার ৬০,০০০ টাকা চাইছে। ৬০,০০০ কেন দিতে হবে? খারিজ করা লাগবে। আগে হলো দালালের টাকা দিতে। হ্যাঁ, দিলে ওরা খারিজ বাকি দিবে। ভূমি অফিসের এ অবৈধ লেনদেনে অফিস সহকারী থেকে কর্মকর্তাদের জড়িত থাকার রয়েছে অভিযোগ। তবে তা মানতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি নেইনি, আমি তো দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি, কি দেখতেছি আমি যে ৫ মাস এখানে দায়িত্বে আছি, এই ৫ মাসের মধ্যে যারা বলছে তারা ৫ মাসের মধ্যে এখানে অফিসে আসেন নাই। হতে পারে ৫ মাস আগে হতে পারে। ভূমি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে জেলার বিভিন্ন ইউনিয়নে ভূমি মেলা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। তবে ভূমি সেবা নিয়ে কোনো অনিয়মের প্রমাণ পেলে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। প্রত্যেকটা অভিযোগের আমরা তদন্ত করে যদি সে দোষী হয়
তার বিরুদ্ধে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সেটা আমরা সবসময় নিয়ে থাকি এবং এটা চলমান একটা প্রক্রিয়া। নওগাঁর ৯৯টি ইউনিয়নে ভূমি সেবার অফিস রয়েছে ৬১। ভূমি সেবার অন্তত 10টি খাত রয়েছে, যে খাতগুলো সেবার জন্য এই তৃণমূল পর্যায়ে ভূমি অফিসগুলোতে ভুক্তভোগীরা আসছেন। কিন্তু এখানকার স্থানীয় যেসব কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট অনৈতিক লেনদেনের অভিযোগ সহ নানা অভিযোগ। এসব অভিযোগ উত্তরণের জন্য ভুক্তভোগীরা দাবি করছেন। নওগাঁর মৈনম ভূমি অফিস থেকে এমআর রকি, সময় সংবাদ। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৮০, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৩%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৩, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৭। রাজশাহী বিভাগে বায়ুমান ৮৬, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৬। সিলেট বিভাগে বায়ুর মান ৫৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯১%। খুলনা বিভাগের বায়ুমান ৬০, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৮। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৬, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৩। রংপুর বিভাগের বায়ুমান ৮১, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৯। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৭২, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৫%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রাম ও সিলেটে ৫৩ আর সবচেয়ে খারাপ রাজশাহীতে ৮৬। ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং কাণ্ডে মিনহাজুল আবেদিন সাব্বিরকে সব দায় দিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ, অথচ তারা নাকি কোনো প্রমাণই পায়নি শাইনপুকুর ক্লাবের, যেটা কোনোভাবেই মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। দুজনের একই মত, অপরাধের মূলে না গেলে আটকানো যাবে না ফিক্সিংয়ের এই কালো থাবা। কোনো ক্রিকেটারের একার পক্ষে ফিক্সিং করা সম্ভব নয়, অবশ্যই তার সঙ্গে ক্লাব কর্মকর্তা এবং সংগঠকরা জড়িত ছিলেন বলেও দাবি করেন তারা। বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং নতুন কোনো ইস্যু নয়। ম্যাচ গড়াপেটার সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের নাম জড়ানো সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল-এর শুরুর জীবন থেকেই। আইসিসির দুর্নীতি দমন বিভাগ, আকসুর তদন্ত, ঘরোয়া কমিটির তত্ত্বাবধান, আশরাফুল এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে শাস্তি, সবই হয়েছে লাল সবুজের ক্রিকেটে। সাকিব আল হাসানের ঘটনাও খুব বেশি পুরানো নয়। 2019-এ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোয় আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা পেতে হয়েছিল টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে। বিদেশি লিগ খেলতে গিয়ে উপহার নিয়ে শাস্তির মুখে পড়েছিলেন নাসির হোসেনও। বিপিএল নিয়ে মোটা দাগে অনেক আলোচনা হলেও ঢাকা প্রিমিয়ার লিগ সে তুলনায় ছিল মুক্ত। কিন্তু গত মৌসুমে শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে এক অদ্ভুতুরে স্ট্যাম্পিং আবারও আলোচনায় আনে স্পট ফিক্সিংকে। সমালোচনার মুখে আকুকে তদন্ত করতে দেয় বিসিবি। এরপর একাডেমি মাঠে ঘটনার সঙ্গে জড়িত 3 ক্রিকেটার সাব্বির, আলিফ এবং রহিমকে নিয়ে এসে ঘটনাটিকে পুনর্মঞ্চায়ন করেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার 4 মাস পর অবশেষে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আকু। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও সূত্র জানিয়েছে, তদন্তে ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে ম্যাচের ফলাফল পরিবর্তনে অন্যায় প্রভাব রাখা, দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং প্রমাণ নষ্ট করার 3 অভিযোগ এনেছে আকু। নিশ্চিতভাবে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও ক্রিকেটার সাব্বিরকে শাস্তির সুপারিশ করেছেন তারা। যদিও এই ঘটনায় শাইনপুকুর ক্লাবকে নির্দোষ বলেই মনে হয়েছে কমিটির। তবে এখানেই আপত্তি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। ওই ম্যাচটার উপর ডিপেন্ড করছিল যে অগ্রণী ব্যাংক ক্লাব সুপার লিগে যাবে কি যাবে না। সো আমি অগ্রণী ব্যাংকের ক্যাপ্টেন ছিলাম, আমরা খেলাটা খুব ফলো করছিলাম মন দিয়ে। তখন আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং খুব খারাপও লেগেছে। ওই ছেলেটা কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। একটা খেলোয়াড় অনেক সময় ট্র্যাপড হয়ে যায় যে তোমাকে আমি টাকা দিব না, বা তোমাকে একটা মানুষের কাছে সে হয়তো কন্ট্যাক্ট করেছে, সেই মানুষটা তাকে তার টাকাটা দেয়। কোনো কারণে তাকে ম্যানেজমেন্ট থেকে যদি তাকে ইনফরমেশন দেয় যে এটা করতে হবে, ওটা করতে হবে, সে আসলে কুল খুঁজে না পেয়ে হয়তো দেখা গেলো যে তাকে রং ডিসিশন নেয়। তবে ফিক্সিংয়ের ঘটনাকে এত সরল করে দেখতে চান না পাইলট। তার মতে এখানে দায় আছে বিসিবিরও। তাই সমস্যাগুলোকে একচোখাভাবে না দেখে সমাধানে আরও সহনশীল হওয়ার পরামর্শ সাবেক ক্যাপ্টেনের। সঙ্গে আরও যুগোপযোগী করার আহ্বান আকুকে। খেলার উইকেট যেমন ডেভেলপ করা দরকার, আম্পায়ার সব কিছু যেমন ডেভেলপ করা দরকার, ঠিক আমার মনে হয় যে অ্যান্টি কারাপশন ইউনিটটা আমার মনে হয় যে ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। বিকজ বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া না, বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড না, যে এখানে বেশিরভাগই মানুষই সবাই ভালো সৎ।
এখানে অনেক দুর্নীতির কাজগুলো বেশি জড়িয়ে আছে। তো এর জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেটটাকে যদি ডেভেলপ করতে হয় সেখানে আমার মনে হয় যে অ্যান্টি কারাপশন ইউনিটটাকে খুবই স্ট্রং এবং খুব টাইট করা উচিত। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় সোপর্দ। আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে টাস্ক ফোর্স গঠন। এবং 10ম গ্রেডে আবেদনের সুযোগ চান স্নাতক প্রকৌশলীরা। 3 দাবিতে বুয়েটের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। রুয়েট ও কুয়েট শিক্ষার্থীদের রাজধানীর উদ্দেশ্যে যাত্রা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।